Iran, America, and we will make America great again. Israel. The objective of Israel's military operation is to remove this threat. An Israeli airstrike killed 15 people. দুনিয়াতে 57টি ইসলামিক দেশ আছে, কিন্তু কোন কারণে আমেরিকা আর ইসরায়েল একটি দেশের পিছনে অর্থাৎ ইরানের পিছনে লেগে আছে। ইরান আর আমেরিকার এই যুদ্ধ সম্পূর্ণ বুঝতে হলে আমাদেরকে আরো পিছিয়ে যেতে হবে। অন দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ওয়ার টু। ওয়ার্ল্ড ওয়ার 2-তে প্রত্যেক দেশের কাছে দুইটি অপশন ছিল, হয় তারা ব্রিটিশ এম্পায়ারের সাথে থাকবে আর না হয় জার্মানির সাথে, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ ব্রিটিশদের সঙ্গ দিয়েছিল। আর তখনই ইরানের বাদশা ব্রিটিশকে ছেড়ে জার্মানিদের সঙ্গ দিয়েছিল। তখন ইরান আর জার্মানি ঘনিষ্ঠ বন্ধু হতে লাগলো, আর এই বিষয় ব্রিটিশদের পছন্দ হয়নি, আর তখনই ব্রিটিশ ইরানের উপর হামলা করে দিল। আর আস্তে আস্তে পুরো ইরান দখল করতে লাগলো। তখন কিছুদিনের মধ্যে ইরানের বাদশা ব্রিটিশদের কাছে স্যারেন্ডার করেছিল আর নিজের বাদশাহী বাঁচানোর জন্য ভিক্ষা চেয়েছিল। তখন ব্রিটিশ এম্পায়ার শর্ত দিয়েছিল, ঠিক আছে, তোমাকে ইরানের বাদশাহী থেকে সরে যেতে হবে এবং তার পরিবর্তে তোমার 22 বছরের ছেলেকে সিংহাসনে বসাতে হবে। আর তার 22 বছরের ছেলে রাজা শাহ পেহলভি ব্রিটিশ এম্পায়ারের একজন বিশ্বস্ত পাপেট ছিল। এই নতুন বাদশা ব্রিটিশদের সংস্কৃতি নিয়ে অনেক আগ্রহ ছিল। সে চেয়েছিল তার দেশের মানুষ একদম ওয়েস্টের মতো কাপড় পরে, তাদের মতো পার্টি করে আর তাদের সকল ট্রেডিশনকে ভুলে যায়। এই কারণে সে প্রথম দিন থেকে চেষ্টা করছিল ইসলামকে কিভাবে ইরানের লোকদের থেকে দূর করা যায়, যার কারণে তারা ইরানে হিজাব পড়া নিষিদ্ধ করেছিল, বড় বড় মসজিদ মাদ্রাসা বন্ধ করতে লাগলো আর বড় বড় স্কলারদেরকে গ্রেফতার করতে লাগলো, আর এর জায়গায় মিউজিক পার্টিকে প্রাধান্য দিতে লাগলো। আর এরকমও সময় এসেছিল মদকে পুরো ইরানে বিস্তার লাভ করানো হচ্ছিল। আর একটা সময় এরকমও এসেছিল বহির্বিশ্ব থেকে ইরানের মদ আসা শুরু করেছিল। ইরানের বাদশার এই খেয়াল ছিল সে যা করছে ভালোই করছে। এই কারণে সে সৌদির কিং ফয়সালকে বলেছিল, তুমি একই পুরোনো জামানায় বসবাস করছো, তুমি একটা কাজ করতে পারো, সৌদিকে একদম ওয়েস্টের মতো একটা লিবারেল দেশ বানাও। সৌদির কিং ফয়সাল এই কথাকে নাকচ করে দিল। এখানে আরেকটা মজার বিষয় হলো, আজ সেই সৌদি ইরানকে বলে, তোমরা কিছুটা হলেও ওয়েস্টের মতো লিবারেল হতে পারো। তখন ইরান তার এই কথা মানেনি। ইরানের আগের বাদশা ইসলামকে ইরান থেকে দূরে সরাতে চেয়েছিল, যার কারণে ইরানের সকল স্কলার মসজিদ মিম্বরে বাদশার বিরুদ্ধে বয়ান দিতে লাগলো, যার মধ্যে সবচেয়ে বড় স্কলার ছিল আয়াতুল্লাহ খোমেনি। খোমেনি এবং তার ফলোয়ার জনগণকে বাদশার বিরুদ্ধে বিক্ষোভ করতে উৎসাহ দিচ্ছিল। শেষে খোমেনির পাওয়ার ইরানে এত বেড়ে গেল যে ইরানের বাদশা খোমেনিকে জেলবন্দি করে বাইরে পাঠিয়ে দিয়েছিল। তখন খোমেনি ইরানকে ছেড়ে ইরাকে বসবাস করতে লাগলো, যেখানে একজন ইয়াং লিডার তার অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলো। তার নাম ছিল সাদ্দাম হুসাইন। আস্তে আস্তে সাদ্দাম হুসাইন খোমেনির পাওয়ার দেখে ভয় পেতে লাগলো। তখন সাদ্দাম হুসাইন ইরানের বাদশাকে বলল, আপনি যদি চান তাহলে আমি খোমেনিকে সাইডে এনে গুলি করে দিই। এটা সাদ্দামের জন্য একটা সহজ ব্যাপার ছিল। তখন ইরানের বাদশা বলেছিল, এই বুড়া খোমেনি আমার কোনো কিছুই করতে পারবে না। ইমাম খোমেনি ইরাকে বসে তার কথাগুলো রেকর্ড করতে লাগলো, যেগুলোকে স্মাগল করে ইরানে ছড়িয়ে দেওয়া হতো। তার কথাবার্তা শুনে ইরানের মানুষ এত ইন্সপায়ার হতো যে তারা ইরানের বাদশাহকে ছেড়ে খোমেনিকে তাদের বাদশাহ মানতে লাগলো। তবুও ইরানের বাদশাহকে তার পদ থেকে হটানো এত সহজ ছিল না, কারণ তাদের কাছে একটা পাওয়ারফুল সৈন্যবাহিনী ছিল আর আমেরিকার পূর্ণ সমর্থন ছিল, আর পুরো দুনিয়াতে তারা আমেরিকার সবচেয়ে পছন্দের পাপেট ছিল। কিন্তু যখন ইরানের বাদশাহ তার সর্বোচ্চ শক্তির শিখরে ছিল, তখন তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছিল, দ্য প্লেন অফ পার্সিয়া। দুনিয়াতে সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি পার্টি। একদিন ইরানের বাদশা ঘোষণা করেছিল, দ্য গ্রেট পার্সিয়াকে পুনরায় জীবন্ত করার জন্য ইরানের সব থেকে বড় পার্টি হবে। ওখানে দুনিয়ার সব থেকে বড় লিডার্স আর সেলিব্রিটিকে ইনভাইট করা হবে। ইরানের বাদশা এতে করে পুনরায় গ্রেট পার্সিয়াকে জীবন্ত করতে চাচ্ছিল, যাকে আজ থেকে কয়েকশো বছর আগে উমর ইবনে খাত্তাবের খেলাফতকালে মুসলমানরা ধ্বংস করে দিয়েছিল। এই পার্টির জন্য
ইরানের বাদশা ইরানের মরুভূমিতে একটি নতুন শহর বানানো হয়েছিল ভিআইপিদের জন্য। 600 ল্যামোজিন ভাড়া করেছিল এবং স্বর্ণের প্লেটে খাবার খাইয়েছিল আর সবাইকে তার সামনে দাঁড়া করিয়েছিল এবং তার স্বর্ণের সিংহাসনে এমন ভাবে বসেছিল যে সে এখন পুরো পার্সিয়ান এম্পায়ারের শাহেনশাহ। কিন্তু যখন ইরানের বাদশা তার বিলাসবহুল জীবনযাপন করছিল, ওই দিকে তার দেশের মানুষ বলছিল আমরা এখানে একটু করে খাবার এর আশায় বসে আছি, আর ওইদিকে বাদশা স্বর্ণের প্লেটে খাবার খাচ্ছে। এই পার্টি পরে তার দেশের জনগণ ইমাম খোমেনির চিন্তার দিকে ধাবিত হতে লাগলো। যে কথাগুলো ইমাম খোমেনি ক্যাসেটে বলেছিল যে ইরানের বাদশা আজকের যুগের ইয়াজিদ। আস্তে আস্তে খোমেনি ইরানে এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে ইরানের বাদশা তখন বুঝতে পেরেছিল তাকে এখন শুধু একটাই সুপার পাওয়ার বাজাতে পারে, আর সে হলো আমেরিকা। ও তখন তার বাপের মতনই আমেরিকার কাছে ভিক্ষা চেতে লাগলো। তখন আমেরিকা, ফ্রান্স ও তার মিত্র রাষ্ট্রকে নিয়ে একটি মিটিং এ বসলো। মিটিং শেষ করে তারা ইরানের বাদশাকে বলল, এখন তোমাকে আর কেউ খোমেনি থেকে বাঁচাতে পারবে না। এই কথাগুলো শুনে সে তার দেশ ছেড়ে পালিয়ে গেছিল। যখন ইমাম খোমেনি জানলো ইরানের বাদশা তার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখন খোমেনি 14 বছর এক্সাইল থাকার পর ফাইনালি ইরানের দিকে রওনা হয়েছিল। দুনিয়াতে এখন পর্যন্ত কোন লিডারের এত সংখ্যক মানুষ জমা হয়নি যেরকম ইমাম খোমেনিকে ওয়েলকাম করার জন্য জমা হয়েছিল। 70 লক্ষ লোক ইমাম খোমেনিকে ইরানে ওয়েলকাম করেছিল। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। খোমেনি যখন ইরানে পৌঁছালো তখন ইরানের জনগণ ইরানে এই প্রথমবার ডেড টু আমেরিকা এন্ড ডেড টু ইসরায়েল স্লোগান দিতে লাগলো। খোমেনির লোক আমেরিকান এমবিসির লোকদেরকে গ্রেফতার করতে লাগতো, আর খোমেনি আমেরিকার রেসিডেন্টের নাম নিয়ে বলল, আমি এই 50 জনকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ না তোমরা ইরানের বাদশাকে আমাদের হাতে তুলে দেবে। আর এখান থেকে ইরান ও আমেরিকার মধ্যে শত্রুতা শুরু হয়েছিল।